সুস্মিতা দেব আজকে থেকে 3 মাস আগে উদারবন্দে শাহিনী ঘোষকে এনে বিজেপিতে তুলোধুনো করলো গালি দিয়ে দিয়ে। নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা কাকে ছাড়লো? কাউকে ছাড়েনি 3 মাস আগে। দলবদল করলেন, নিজের শরীরের পোষণ চেঞ্জ করলেন, বিজেপি হয়ে গেছেন। আচ্ছা, মজার কথা দেখেন দাদা, কালকে এসছেন সন্ধ্যা 6টার সময়, রাত্রি 8টার সময় ওনার টিকিট হয়ে গেল। আগামী দিনে কিন্তু বিরাট বিপদ আমাদের উপর আসছে। এবার সেন্সাসে দেখবেন আপনি কি হয়। এবার সেন্সাসে বড়াকে হিন্দুরা মাইনরিটি হবে। বলো নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মের একমাত্র একজন ব্যক্তি আছে, অটল বিহারী বাজপেয়ী, যিনি নিষ্কাম কর্ম করে গেছেন। এখন যে বিজেপি চলছে, প্রয়োজন নেই তবুও কেনাবেচা চলছে। সুস্মিতাকে আনার কোনো প্রয়োজন আছে আজকের দিনে? হারিয়ে গেলেন, কোথায় গেলেন? তৃণমূলে দেখেছেন ওখানে অপরচুনিটি আছে, ওখানে গেলেন। ওখানে যাওয়ার পর উনি এমপি হয়ে গেলেন। এমপি হওয়ার পর ত্রিপুরাতে চেষ্টা করলেন, দাঁড় করতে পারিয়েছেন তৃণমূলকে। বরাক উপত্যকায় দাঁড় করতে পারিয়েছেন কি তৃণমূলকে? তো উনি একজন ফেলিয়ার নেত্রী না? কারণ বিজেপি চাইছে এখন বিরোধী শূন্য করতে, বিরোধীর কোনো লিডারকে রাখবে না, তার কোয়ালিটি থাকুক আর না থাকুক। এটাই যদি শিলচরের এই ভাঙা রাস্তাঘাট, বরাক উপত্যকার এই ভাঙা রাস্তাঘাট যদি উন্নয়নের চেহারা হয়, ভাই এরকম উন্নয়ন আমাদের চাই না। দিয়ে দিয়েছে। সে সময় মন্ত্রী কি করলেন যখন মন্ত্রী ছিলেন? সেটাই তো আমার প্রশ্ন, সেটাই তো আমার প্রশ্ন। দম নেই একজন নেতার, আমি বলছি তো বসে, একজন নেতারও বুকের পাটার মধ্যে এত দম নেই যে গুয়াহাটিকে কিছু বলার, নিজের অধিকারকে ছিনিয়ে নিয়ে আনার। ওনার থেকে এখন যারা শাসক দলের নেতারা রয়েছেন, তা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোনো কিছু আদায় করা তাদের পক্ষে কোনো ক্ষমতা নেই ওদের। নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আমি অভিজিৎ। আজকে আমার এই মতামত অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি এই উপত্যকার একজন প্রথম সারির কট্টর হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। নমস্কার মিঠুনবাবু, আপনাকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানালাম। নমস্কার দাদা, আমন্ত্রণ জানাবেন। আমরা মিঠুন নাথকে এতদিন দেখতাম যে একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা, ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য। আর মিঠুন নাথকে আমরা চিনেছি বা দেখেছি যখনই কোনো হিন্দুর উপর আগ্রাসন আসে, বা কোনো হিন্দু মেয়ে যখন লাভ জেহাদের শিকার হন, বা কোনো হিন্দু পরিবার যখন আক্রান্ত হন, তখন কিন্তু মিঠুন নাথকে আমরা সবসময় একেবারে সামনে থেকে তার প্রতিবাদে করেন। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে মিঠুন নাথ একজন বিজেপির সদস্য হওয়া সত্ত্বেও, অর্থাৎ শাসক দলের সদস্য হওয়া সত্ত্বেও, ওই কঠোরবাদী হিন্দু নেতা বরাক উপত্যকা, কাছাড়ের বিভিন্ন যেসব উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে তা নিয়ে তিনি সরব হয়ে উঠেছে। বিশেষ করে যে আমরা দেখেছি যে শিলচর শহরের যে বর্তমান রাস্তাঘাটের যে অবস্থা, তা নিয়ে তিনি ধারাবাহিক প্রতিবাদ করে যাচ্ছে। শুধু সংবাদ সম্মেলন করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, একেবারে মাঠে নেমে তাকে আমরা প্রতিবাদ করতে দেখছি। তাই এই সব ব্যাপার নিয়ে আজ কথা বলবো মিঠুন নাথের সঙ্গে। মিঠুনবাবু, বরাক উপত্যকার মানুষ আপনাকে চিনে একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা। যখনই হিন্দু কোনো মানুষ বিপদে পড়ে, তখন মিঠুন নাথকে আমরা একেবারে সম্মুখ থেকে প্রতিবাদ করতে দেখি। অনেক সময় আপনাকে বজরঙ্গী ভাইজানও বলা হয়। কিন্তু এবার দেখছি আপনি শাসক দলের একজন সক্রিয় সদস্য। আপনি উদারবন্দে বিজেপি প্রার্থিত্ব চেয়েছিলেন, দল দেয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকাল দেখছি আপনি একেবারে সরকারের বিরুদ্ধে গিয়ে আপনি আন্দোলন শুরু করছেন, কিন্তু আপনি ওই দলের একজন সদস্য না। আমি প্রথমেই আপনাকে একটা কারেকশন করতে চাই। আমি যখন টিকিট চেয়েছিলাম তখন পর্যন্ত আমি বিজেপি দলের সক্রিয় এবং প্রাথমিক সদস্য ছিলাম। কিন্তু যখন বিজেপি টিকিট দেয়নি, আর তারপর আমি দল থেকে, দলের সাধারণ মেম্বারশিপ এবং সক্রিয় সদস্য থেকে আমি পদত্যাগ করেছি, এবং মাননীয় জেলা সভাপতির কাছে আমি আমার পদত্যাগপত্র আমি ইলেকশনের আগেই দিয়ে তারপর আমি নমিনেশন আমি সাবমিট করেছিলাম। তাই আজকের দিনে আমি বিজেপির কোনো ধরনের কোনো সক্রিয় সদস্য নয়। হ্যাঁ, কিন্তু আপনি আরএসএস বা বজরং দলের সঙ্গে নিশ্চয়ই আছেন। দেখেন, স্বয়ংসেবক আমি বাল্যকাল থেকে, আর যে একবার স্বয়ংসেবক হয়ে যায় তাকে আর স্বয়ংসেবক থেকে কেউ সরাতে পারবে না। সেটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। সেটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। স্বয়ংসেবক হয় মানুষ দেশের এবং সমাজের, রাষ্ট্রের সেবা করার জন্যে।
এবং স্বয়ংসেবক মানে কি নিজেকে সমর্পণ করে দেওয়া দেশ এবং রাষ্ট্রের মানে সেবার জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া, সেই হলো স্বয়ংসেবক। এবং সেই একটা কনসেপ্ট, এটাতে কোনো লিখিতভাবে কোনো সদস্যতা হয় না, সেটা একটা কনসেপ্ট যে এই মনোভাব যার আছে সেই স্বয়ংসেবক। তো এই স্বয়ংসেবক তো কেউ আমাকে সরাতেও পারবে না এই মনোভাব থেকে। তার মানে আপনি আজকে শাসক দলের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার জন্যই কি আজকে এই যে দেখা যাচ্ছে যে শিলচরের রাস্তাঘাট বা যেসব ডিপ্রাইভ বরাক বা কাছাড় জেলা যেভাবে আমরা অবহেলিত হয়েছে তার বিরুদ্ধে কি গর্জে উঠেছেন? যদি থাকতেন সদস্য হতে তো পারতেন না? না, যদি সক্রিয় সদস্য হিসাবে থাকতাম তাহলে একটা আপনার একটা গাইডলাইন, যে কোনো একটা দলে বা যে কোনো একটা সংগঠনে থাকলে পর সেই সংগঠনের একটা অনুশাসন থাকে এবং অনুশাসন ভঙ্গ করা কার পক্ষে উচিত না। আমি যতদিন ছিলাম আমি প্রতিবাদ করেছি, কিন্তু নিজের ভেতরে প্ল্যাটফর্মের মধ্যে আমরা যেখানে আমাদের সঙ্গের যেটা আমাদের সমন্বয় বৈঠক হতো, প্রত্যেক বৈঠকে কিন্তু আমি এইসব ব্যাপার নিয়ে আমি আগের প্রত্যেকবার আমি মানে সক্রিয়ভাবে আমি যেগুলো অন্যায় হতো, অত্যাচার হতো, এগুলোর ভিতরে আমরা আওয়াজ তুলেছি। কিন্তু এটা খোলামেলাভাবে নয়। আমি সঙ্গে যে আমাদের যে সমন্বয় বৈঠকে, প্রত্যেক সমন্বয় বৈঠকে যেসব অন্যায় অনাচার হতো আমি কিন্তু সর্বদাই আমি আওয়াজ উঠেছি। যেহেতু আজকের দিনে আমি বিজেপির কোনো মেম্বারশিপ নেই, আমার উপর কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে তো আমি খোলাখুলি আমি কি প্রতিবাদ কিছু করছি না তো, অন্যায় কিছু বলছি না তো। যেটা মানুষের অধিকারের কথাটা আমি খোলামেলাভাবে বলছি, সেটা তো বলা তো দেখেছি রাস্তায় নেমে আন্দোলন করছে। হ্যাঁ, আমাদের রাস্তাঘাট ভাঙা তো আন্দোলন করব না? কেউ না কেউ তো কথা তো বলতে হবে না। সবাই যদি চুপ করে বসে থাকে তাহলে তো আন্দোলন মানে এই যে যেগুলো অন্যায় হচ্ছে এগুলোর বিরুদ্ধে তো আওয়াজ তো কাউকে তো তুলতে হবে, সেই ভূমিকাটা নিচ্ছি আমি। সেটা তো কোনো অন্যায় কিছু না। আর এটা তো বিজেপির বিরুদ্ধেও বলবো না আমি তো সেটা তো বলবো যে জনগণের যে অসুবিধা আছে সেই অসুবিধার যে আওয়াজগুলো কথাগুলো আমি তুলে ধরছি। এটা তো কোনো দলেরও বিরুদ্ধে নেই, কিছু নাই। এখন ডেফিনেটলি বলতে হবে যে দল শাসন চালাচ্ছে সেই দল যদি ব্যর্থ হয় তাহলে তো তার বিরুদ্ধে বলতে হতো। যদি কংগ্রেসের সময় কি আমরা আন্দোলন করিনি? কংগ্রেসের সময় কি আমরা 10,000 লোক নিয়ে দেশের থেকে বেরিয়ে আমরা রাস্তাঘাটের ভেতর যে ভাঙা ছিল এর বিরুদ্ধে আমরা আন্দোলন করিনি? হ্যাঁ, করেছেন। তাহলে আজকে শিলচরের নাগরিক হিসাবে যদি শিলচরের রাস্তাঘাট ভাঙা, বরাক উপত্যকার রাস্তাঘাট ভাঙা, লোক আজকে যদি রাত্রে যদি একজন মানুষ যদি অ্যাম্বুলেন্সে যদি যেতে হয়, আপনি মেঘালয়ের রাস্তাটা দেখুন অবস্থা, ও যাওয়ার আগে মারা যাবে। তো সেইটা নিয়ে যদি কথা বলি সেটা কি অন্যায় কিছু নাকি? না, অন্যায়ের কোনো সেটা তো শিখিয়েছে বিজেপি আমাদের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করাটা। তো অন্যায় যদি বিজেপি আসে তাহলে বিজেপি যদি অন্যায় করে তাহলে আর প্রতিবাদ করতে অসুবিধাটা কি? ট্রেনিং তো ওইখান থেকেই পেয়েছি না। তাহলে কথা হচ্ছে যে বিজেপি, আপনি আজকে বিজেপিতে নেই, বিজেপির সদস্যপদ আপনি ছেড়ে দিয়েছে, এবং বিজেপিটা কিন্তু মূলত পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতি আদর্শকে নিয়ে। তারপরে এভাবে আপনি সরাসরি একটা বিরোধিতার জায়গা করে নিয়েছেন। না, বিরোধিতা কি? আমার যেখানে আমি অন্যায়, দেখেন দাদা, আমি বিশ্ব হিন্দু পরিষদ করি, বজরং দল করি, এটা একটা ধার্মিক অর্গানাইজেশন। আর ধর্ম মানে কি জানেন? ধর্ম মানে পূজা পাঠ করা নয়, ধর্ম মানে ন্যায় করা, ধর্মের সাথে থাকা। আপনি সাংবাদিকতা করছেন, আপনি কোনো পয়সা না খেয়ে একদম নির্ভীকভাবে আপনি সততার সহিত সাংবাদিকতা করাটা হলো আপনার ধর্ম। হ্যাঁ, আমি যদি রাজনীতি করি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি না করে আমি যদি কাজ করি, সেটা হলো আমার ধর্ম। যারা টিচার ওরা যখন নিঃস্বার্থভাবে যখন ছাত্রদের পড়াশোনা করবে সেটা হবে ধর্মের কাজ। তো ধর্ম আর অধর্ম কিন্তু সেই জায়গাতে, তো আমি ধর্মকে মানি, ঠিক আছে? তো যেখানে যেখানে অধর্ম হবে আমি সেখানে ধর্মের হয়ে আমি কথা বলবো। তা আপনাকে আমরা যখনই মিঠুননাথকে আমরা দেখেছি তখনই আমরা মিঠুননাথের পরিচয়টা ছিল RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি। এই বিজেপিটা কেন হঠাৎ ছাড়লেন? এই মুহূর্তে বিজেপি রোলিং গভর্নমেন্টে রয়েছে, শাসক দলে, যারা সাধারণত যখন মানুষ ওই দলটাই ছাড়ে যখন বিরোধী চলে যায়। আজকে কংগ্রেস থেকে সবাই ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে বা কোনো দলেও যোগ দিচ্ছে না, আপনি হঠাৎ করে এই বিজেপিটা ছেড়ে দেওয়ার মূল কারণটা কি? আপনি যে বললেন না মানুষ এখন কংগ্রেস থেকে সব বিজেপিতে আসছে, কেন আসছে জানেন? ওদের স্বার্থ আছে, ওদের কিছু পাওনা আছে বিজেপির থেকে। আমরা যখন বিজেপি করেছি তখন বিজেপি জিরো ছিল, জিরোর থেকে আজকে শাসক যে আজকে যে শাসন করছে বিজেপি, আমরার মতো কার্যকর্তারা ফাইট করেছে, গতিকে আজকে এসছে। এই যে এখন যে যারা নতুন নতুন এসছে ওরা তো ভালো সময় এসছে, আমরা তো তখন আমরা ফাইট করে আমরা এনেছি বিজেপিকে। সদ্য এসেছেন সুস্মিতা দেব, হ্যাঁ, কালকে দলবদল করলেন, নিজের শরীরের ভূষণ চেঞ্জ করলেন, বিজেপি হয়ে গেছেন। আচ্ছা, মজার কথা দেখেন দাদা,
কালকে এসছেন সন্ধ্যা 6টার সময়, রাত্রি 8টার সময় ওনার টিকিট হয়ে গেল। আচ্ছা বলেন তো, এটা এটা একটা হলো? এটা একটা দলের আদর্শ হলো? যে সুস্মিতা দেব আজকে থেকে 3 মাস আগে উদারবন্দে সায়নী ঘোষকে এনে বিজেপিতে তুলোধুনো করলো গালি দিয়ে দিয়ে, নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা কাকে ছাড়লো? কাউকে ছাড়েনি 3 মাস আগে। আর আজ গতকালকে এসে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বরাকের উন্নয়ন একদম পশ্চিমবঙ্গে আসামের মতো উন্নয়ন হবে। আর আসামে উন্নয়ন, বরাক উপত্যকায় কোথায় উন্নয়ন হচ্ছে? রাস্তাঘাট দেখে লাগছে কোথায় উন্নয়ন হচ্ছে? মেডিকেল কলেজে যান আপনি, 3 মাস ধরে সিটি স্ক্যান মেশিন নেই। প্রাণ আস্তা বরাকবেলির পেশেন্ট সব মেডিকেল কলেজে 3 মাস ধরে সিটি স্ক্যানের নেই, মেশিন খারাপ। তো এইসব কথা বললে প্রমাণ ওরা এটা কি মানে উন্নয়ন? তো ওনারা হলেন অপরচুনিস্ট, যেখানে মানে মধু পাবেন সেখানেই যাবেন, ক্ষমতার আলিন্দে থাকতে চান। ঠিক। আমরা তো এই জন্য আমরা কখনো বিজেপিতে যে ছিলাম এতদিন, কেউ বলতে পারবেন না যে আমরা কোনোদিন কোনো বিজেপির কোনো মানে ইয়েতে আমরা ইনভলভ হয়েছি কোনো ধরনের মানে খারাপ কোনো কাজে। কেউ এক আঙ্গুল তুলে বলতে পারবে না যে তোমরা বিজেপিতে থাকার পর পাওয়ার এসে তোমরা কারোর সাথে অন্যায় করেছো। আমরা বিজেপিতে পাওয়ার জন্য আসিনি, আমরা বিজেপিতে দেওয়ার জন্য ছিলাম। আর এখন যারা আসছে ওরা পাওয়ার জন্য আসছে, এসেই তো ডিলিং করেই আসছে। আগে আসলো যে এমনিতে এসছে নাকি সুস্মিতা দেব? 2 ঘন্টার ভিতরে কিভাবে ডিলিং করেছে, তাই তো এসেছে। দেনা পাওনা আগে ঠিক হয়েছে, কিন্তু আমরা বিজেপি করি বা করেছি আগের থেকে, যে আমরা কোনোদিন পাওয়ার জন্য করিনি। আমরা রাষ্ট্রের সেবা, দেশের সেবা, সমাজের যাতে কীভাবে হিত হয়, হিন্দুত্বকে কীভাবে বাঁচানো যায়, সেই জন্য আমরা বিজেপি করেছি। সেই জন্য আমরা বিজেপি করি। আমরা হিন্দুত্বকে বাঁচানো, বরাক উপত্যকায় হিন্দুরা কীভাবে আগামী 10-20 বছর পর থাকতে পারবে, সেটার জন্য আমরা বিজেপি করেছি। বিজেপিকে আনার মূল কারণ এইটাই ছিল, যে কীভাবে 10-15 বছর পর আমরা যে আগামী দিনে কিন্তু বিরাট বিপদ আমাদের উপর আসছে। এবার সেন্সাসে দেখবেন আপনি কি হয়। এবার সেন্সাসে বরাকে হিন্দুরা মাইনরিটি হবে, আমি আপনাকে অ্যাডভান্স বলে দিচ্ছি। আর যেখানে কিন্তু এটা কিন্তু ইতিহাসের রেকর্ড আছে, যেখানে যেখানে হিন্দু কমেছে সেখানে সেখানে হিন্দুদের সেই জায়গায় ভারতবর্ষের সাথে যুক্ত থাকেনি। আমি আসবো সেই প্রসঙ্গে। আপনার কথার থেকে একটা প্রশ্ন, যে আপনি যে বলছেন যে আজকে যে এই যে ডেভেলপমেন্টের কথাটা বলেছেন বা বেনিফিট নেওয়ার জন্য অন্য দল থেকে বিজেপিতে, আপনার কি মনে হচ্ছে বিজেপি তার নীতি আদর্শ থেকে সেই আগে আপনার কথার মতে সেই আগের যে কৌমিন্ডপুর কাস্টের সময়ের যে বিজেপি বা বিমলাংশু রায়ের সময় যে বিজেপি যেটা ছিল, সেই জায়গা থেকে বিজেপি কতটুকু এবার নীতি আদর্শ থেকে সরে এসেছে? সেটা যদি দিন ছিল, এখন রাত্র চলছে। গোবিন্দপুর কাজ তো মাননীয় গোবিন্দপুর কাজ তো যে বিমলাংশু রায়, অটল বিহারী বাজপেয়ীর সময় যে বিজেপি ছিল সেটা আলোকিত ছিল, সেটা আলোকিত ছিল। আর এখন তো অন্ধকার চলছে, এখন তো অন্ধকার চলছে। অটল বিহারী বাজপেয়ীর পার্লামেন্টে একটা কথা আমার এখনো মনে আছে, এই যে জোরতোড়ের রাজনীতি নিয়ে উনি বলেছিলেন, ऐसा जोड़ तोड़ के राजनीति को मैं चिमटे से भी छूना पसंद नहीं करूँगा। আর একটা এমপির জন্য সেন্ট্রালের পুরো গভর্নমেন্ট পড়ে গেছে, কিন্তু উনি কেনাবেচা করতে যাননি। পারতেন না উনি কেনাবেচা করতে? নিশ্চয়ই, কিন্তু করেননি। উনি নিজের কর্মটাকে উনি ঠিক রেখেছেন। আজকে ডেটে বিজেপিরা জানে, বিজেপির পদ্মফুল, যে পদ্মফুলের সিম্বলের মিনিং জানে নাকি যারা বিজেপি করছে ওরা? বিজেপির যে পদ্মফুল লটাস যে সিম্বলটা, সিম্বলের মানে কি জানেন? নিষ্কাম কর্ম। এটার মানে হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের একমাত্র একজন ব্যক্তি আছে, অটল বিহারী বাজপেয়ী, যিনি নিষ্কাম কর্ম করে গেছেন। আর বিজেপির দলের মধ্যে আমি কাউকে দেখছি না নিষ্কাম কর্মের যে এক্সাম্পল বলা যায় অটল বিহারী। আমি সেই বিজেপিকে মানি। এখন যে বিজেপি চলছে, প্রয়োজন নেই, তবুও কেনাবেচা চলছে। সুস্মিতাকে আনার কোনো প্রয়োজন আছে আজকের দিনে? উনি তো একজন ফেইলিয়ার নেত্রী। সুস্মিতা দেব একজন ফেইলিয়ার নেত্রী। উনি কংগ্রেস, যখন বিজেপি আসলো পাওয়ারে, উনি কংগ্রেস দলকে তো দাঁড়া করানো উচিত ছিল। ওনার পিতাও ছিলেন কংগ্রেসে, যেখানে তুমি একদম ইয়েতে পেয়ে গেছো, তোমার পৈতৃক একটা ইয়েতে জিনিস পেয়েছো, তুমি তো ফাইট করবে। ফাইট করে তুমি কংগ্রেস দলকে আবার দাঁড়া করবে না। উনি পালিয়ে গেলেন, কোথায় গেলেন? তৃণমূলে। দেখেছেন ওখানে অপরচুনিটি আছে, ওখানে গেলেন। ওখানে যাওয়ার পর উনি এমপি হয়ে গেলেন। এমপি হওয়ার পর ত্রিপুরাতে চেষ্টা করলেন, দাঁড় করতে পারিয়েছেন তৃণমূলকে। বরাক উপত্যকায় দাঁড় করতে পারিয়েছেন তৃণমূলকে। তো উনি একজন ফেইলিয়ার নেত্রী না? একজন ফেইলিয়ার নেত্রীকে বিজেপি কি কেন আনছে? কেন আনছে পার্টিতে? কেন? আরে কোনো মানে বিজেপি আনছে কেন এটা আমি বলবো, কারণ বিজেপি চাইছে এখন মানে বিরোধী শূন্য করতে। বিরোধীর কোনো লিডারকে রাখবে না, তার কোয়ালিটি থাকুক আর না থাকুক। আর তার খাসত বলতে হচ্ছে বিজেপির যারা পুরনো, যারা হার্ট অ্যান্ড সোল থেকে যারা বিজেপি করছে, তার খাসরত দিতে হচ্ছে।
আজকে যে সুস্মিতা এমপি টিকিট পেল রাজ্যসভার, ওখানে যে যারা পুরনো পশ্চিমবঙ্গের যারা পুরনো বিজেপি একদম পুরনো থেকে ছিল, ওদের কি প্রথম অধিকার ছিল না রাজ্যসভার এমপি টিকিট পাওয়ার? তপন শিকদার রয়েছেন, তপন সিদ্ধার্থ রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, অনেক প্রতাপী নেতারা ছিলেন যারা এত বছর ধরে লড়াই করে যাচ্ছেন, ওদের প্রথম অধিকার ছিল না টিকিটের উপর? কিন্তু কে পেল টিকিটের অধিকার? যারা তৃণমূল থেকে সদ্য আসলো, সন্ধ্যা 6টার সময় আসলো, 8টার সময় টিকিট। এটা কি আইডিওলজি? মানে আপনার কথায় আজকের দিনে বিজেপি সেই অটল বিহারী বাজপেয়ীর বিজেপির আদর্শ থেকে একেবারেই সরে গেছে। একেবারেই সরে গেছে। এখন হচ্ছে যে এই যে উন্নয়নমূলক, আমরা শুনি রাজ্যের মন্ত্রীরা বা বিধায়করা বারবার সবসময় যখন বলেন যে এই মুহূর্তে স্বর্ণযুগ চলছে, বরাক উপত্যকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। আজকে যে আমরা বাজেটটা দেখেছি, সেই বাজেটে দেখেছি যে বরাক উপত্যকার জন্য তেমন কিছু নেই। যে চিড়িয়াখানাটা ছিল সেটা এসেছে, মিনি সচিবালয়ের কার্যক্রম শুরু হবে, আর আরও দু একটা ছিল, এমন কোনো বাজেট দেখি নেই। আপনার কি মনে হয় যে বিজেপি যে বলছে যে বরাক উপত্যকার ব্যাপক উন্নয়ন হয়েছে, আপনার অফিস থেকে বাইরে গিয়ে রাস্তার হালত দেখলে পরেই আপনি বুঝে যেতে পারবেন যে উন্নয়নের কি চেহারা। যদি এটাই যদি শিলচরের এই ভাঙা রাস্তাঘাট, বরাক উপত্যকার এই ভাঙা রাস্তাঘাট যদি উন্নয়নের চেহারা হয়, ভাই এরকম উন্নয়ন আমাদের চাই না। মানে এটা কি মনে করেন তাদের শুধু ডায়লগবাজি? শুধু ডায়লগবাজি। পুরো বিজেপি এখন ডায়লগের উপরে চলছে আর হিন্দুর মার্কেটিংয়ের উপরে চলছে, দুইটাই শুধু ডায়লগবাজি। বিজেপির আইটি সেল আছে, একটা কিছু হলে পর আইটি সেল এটাকে প্রচার করতে থাকে। এটা মার্কেটিং, এটা মানে এটা একটা ইয়ের মতো, মার্কেটিং এজেন্সির মতো কাজ করছে। আপনি বলেন না দাদা, আমাদের বরাক, আমি বলছি তো, আপনি মেডিকেল কলেজে যান না, মেডিকেল কলেজ যান, মেডিকেল কলেজের অবস্থা দেখেন। আর শিলচরের রাস্তাঘাট, আমরা দাদা কী চাই দাদা? আমরা চাই ভালো রাস্তাঘাট, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা হবে, লাইটটা ঠিক মতো হবে, শুদ্ধ পানীয় জল। এর থেকে বেশি আমরা যারা জনসাধারণ আছে, আমাদের আর বেশি কিছু চাই নাকি? আমরা তো চাই না কোনোদিন, কখনো বলেছি না এইটা দাও ওইটা দাও ওইটা দাও, আমরা তো কখনো বলিনি। এই বেসিক যে এই যে 4-5টা জিনিস যে বললাম আমি, আর সুরক্ষা, এই যে জিনিসগুলো একটাও পাচ্ছেন আপনি, একটাও পাচ্ছেন? রাস্তা ভাঙা, রাস্তার উপরে চলাফেরা যায় না। আজকে যদি আপনি ভাবেন যে ইমার্জেন্সি আপনি গুয়াহাটি যাবেন, যেতেই পারবেন না, আপনার হালত খারাপ হয়ে যাবে। আজকে মেডিকেলের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেখেন, মানে আপনার কথা শুধু মুখেই হচ্ছে। এডুকেশনে দেখেন না, এডুকেশনে এবার মেট্রিকের কি অবস্থা হলো, সরকারি স্কুলগুলোর কি অবস্থা হয়েছে, মানে প্রচুর খারাপ। তাহলে এটা কি উন্নয়নের পরিভাষা নাকি? মানে এটা জাস্ট মুখেই বলা হচ্ছে, মার্কেটিং। কাজের বেলা কিছু নেই। প্র্যাকটিক্যালি বলছি, আর ফিল্ডে তো আপনারা তো পত্রকার, সাংবাদিক, আপনারা তো সব জায়গায় যাচ্ছেন, আপনারা নিজেরা দেখেন না। আগে বরাকের ইয়ে ছিল, একটা ইয়ে বানানো হলো কি, বরাকের যে মিনিস্ট্রি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কত টাকা এসছে? 100 কোটি টাকা। কয় টাকা খরচা হয়েছে? 100 টাকাও না, কেউ জানে না। 100 টাকাও খরচা করতে পারেননি। দেখানো হয় যে আমরা তো 100 কোটি দিয়ে দিয়েছি। সে সময় মন্ত্রী কি করলেন যখন মন্ত্রী ছিলেন? সেটাই তো আমার প্রশ্ন। ফান্ড আসে, ফান্ড চলে যায়, ধরে রাখা যায় না। আদৌ কি ফান্ড দেওয়া হয় না দেখানোর জন্য ফান্ডটা দেওয়া হয়? আদৌ চায় ওরা যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট হোক? সব থেকে ভাইটাল প্রশ্ন হলো যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট আদৌ সত্যিকারের মন থেকে চায় না দেখানোর জন্য শুধু স্টেটমেন্ট দেওয়া হয়? চাকরির ক্ষেত্রে দেখুন, আজকে যারা বরাকে যারা শাসক দলের নেতারা রয়েছেন, 2জন মন্ত্রী রয়েছেন, 9জন বিধায়কের মধ্যে 2জন মন্ত্রী, অর্থাৎ 7 জন বিধায়করা রয়েছেন। আপনার তাদেরকে কি মনে হয় যে একদম একটা শক্ত হাতে দিশপুরে কোনো কিছু মোকাবিলা করতে পারবে? বরাকের স্বার্থে কোনো আওয়াজ তুলতে পারবেন? তার কারোর বুকে দম নেই। একজন নেতার, আমি বলছি তো বসে, একজন নেতারও বুকের পাটার মধ্যে এত দম নেই যে গুয়াহাটিকে কিছু বলার, নিজের অধিকারকে ছিনিয়ে নিয়ে আনার। একটা নেতার, 9জন বলছেন না, 9জনের মধ্যে একজনেরও বুকের পাটাতে সেই দম নেই। মুখ্যমন্ত্রী কিছু বলার? আরে মুখ্যমন্ত্রী এরকম চোখ দিয়ে রাঙানোর পরেই সব প্যান্ট গিলা হয়ে যাবে। আর দেখেছি তো এই যে ইয়ের সময়, এই আপনার ডিলিমিটেশনের পর যে কিছু নেতারা গেছিলেন, ধমককে কি অবস্থা বলবো না আমি এখন, সব ক্যামেরার মধ্যে কি অবস্থা হয়েছে, মানে কাদু হওয়া বাকি, আর পায়ে হাতে ধরা তো হয়ে গেছে। মানে আপনার কথায় বরাক থেকে এখন যারা শাসক দলের নেতারা রয়েছেন, তা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে
কোনো কিছু আদায় করা তাদের পক্ষে কোনো 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 ক্ষমতা নেই ওদের। মুখ্যমন্ত্রী যদি বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, ওরাও বলবে হ্যাঁ হ্যাঁ সূর্য পশ্চিম দিকেই উঠছে। এইরকম অবস্থা, প্র্যাকটিক্যাল সত্যি সত্যি বলছি আমি, এরকমই অবস্থা। ওরা জনপ্রতিনিধি না এমপ্লয়ির মতো মনে হচ্ছে? ওরা তো এমপ্লয়ি, ওরা জনসাধারণের জন্য কাজ করছে নাকি? কেউ কাজ করছে না। কি কাজ করছে আমাকে দেখান তাহলে। এই রাস্তার এই কন্ডিশন, এইটা রাস্তার যে কন্ডিশন হলো একদিনে হয়েছে নাকি? না। আপনারা দেখেছেন লাস্ট এমপি ইলেকশনের আগে অমিত শাহজি এসেছিলেন আর রাতারাত এইখানের মধ্যে মেটেলিং করে দেওয়া হলো। তো সেম কালচার তো কংগ্রেসের ছিল না? কংগ্রেস যখন আগে মুখ্যমন্ত্রী বা নেতারা আসতো রাস্তার এই যে গর্তগুলো রাত্রে রাত্রে একদম লাইট ফাইট জ্বালিয়ে প্রতিবাদ করতেন গিয়ে, লাইট জ্বালিয়ে একদম ইয়ে করাতো। সেম তো এখনই চলছে। অমিত শাহ আসলো, আসার পর ভাঙা রাস্তা। অমিত শাহকে তো তার আগে নিয়ে যাওয়া হয়নি, বিলপারের আগে তো নিয়ে যাওয়া হয়নি, কারণ এর আগে কাজই হয়নি। আমি সত্যি কি মিথ্যে বলছি? বিলপার অব্দি নেওয়া হয়েছে, যাওয়ার কথা ছিল রাঙ্গিরখাড়ি পর্যন্ত, কিন্তু ওইদিকে কাজ কমপ্লিট করতে পারিনি, এর জন্য রাঙ্গিরখাড়ি যায়নি, বিলপার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই হচ্ছে বাস্তব চরিত্র। মানে আপনার কথা যে আজকের দিনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দিশপুর গেছেন, তারা জনপ্রতিনিধি না কোনো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমপ্লয়ি, সেটা কনফিউশন রয়েছে। আমার তো কনফিউশনের কিছু নেই, ওদের কোনো গার্ডসই নেই, বলার মতো সাহস নেই, গার্ডস নেই, একদমই নেই। ওদের চিন্তা যদি আমি কি এখন কিছু বলি আমাকে তো নেক্সট আর টিকিট দেবে না। মেইন ওদের কমজোরি এখানে। মানে 5 বছর পরের চিন্তাটা করছে তারা। 5 বছর পরে চিন্তা ভাই, কোন রকম শুধু টিকিট লাগে। এখন তো এরকম হয়েছে, বিজেপি যদি শুধু টিকিটটা নিয়ে আসি তাহলে তো আর জনগণ রেডি ভোট দেওয়ার জন্য। আমি বিধায়ক হয়ে যাবো, আমি তো বিধায়ক হয়ে যাবো, মানে টিকিট আনাটা মানে ইয়ে আর কি, তার জন্য যা করতে হয় এটাই চলছে। ঠিক আছে, আবার আরো কিছু কথা রয়েছে, তার আগে এবারে সময় হয়ে গেছে একটা বাণিজ্যিক বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আপনার কাছ থেকে বিরতির আগে যাওয়ার আগে আমি শুনলাম এখানকার জনপ্রতিনিধি বা আপনার যে চিন্তা ভাবনা। একটা কথা আমরা সবসময় শুনি, বিজেপি বলে থাকে বিজেপি ক্ষমতায় না আসলে বা না থাকলে হিন্দু খাতরে মে হে। আজকের দিনে বিজেপি ক্ষমতায়, হিন্দুকে সেই মানে ক্ষমতায় আসার পর সেই খতরা থেকে বেরিয়ে এখন কি সম্পূর্ণ সুরক্ষিত হিন্দুরা আজকের দিনে? সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়। তবে বিজেপি একটা জিনিস হয়, কংগ্রেস থাকলে পর যেটা অন্য সম্প্রদায়কে এক্সট্রা বেনিফিট দিত, বা এক্সট্রা বেনিফিট বলতে মানে অসুরক্ষিত থাকতো। বেনিফিট তো আজকে ডেটে অন্য সম্প্রদায়রা পাচ্ছে, এটা আমি পরে বলছি। কিন্তু কংগ্রেস থাকলে পর যেটা মানে সবসময় ওদের ফেভারে একটা কাজ করতো, সেটা বিজেপি করে না। ঠিক আছে, এছাড়া বিজেপির মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার আর কোনো কারণ নেই। কিন্তু যদি আপনি ডিপলি দেখেন, আজকে লাভ জিহাদ, প্রতিদিন লাভ জিহাদের আজকের দিনে হিন্দুরা খতরে মে হে না সুরক্ষিত? একটু বেটার, পুরো সুরক্ষিত আমি বলবো না, একটু বেটার। কেন সুরক্ষিত কেন নয়? যেহেতু বিজেপি সরকার এখানে রয়েছে, আমি বলছি তো সুরক্ষিত থাকতে হবে। আমি তার কারণ লজিক দিয়ে বলছি, আমি ফালতু কথা বলি না। ডেইলি লাভ জিহাদের ঘটনা ঘটছে। গতকালকে হয়েছে নাবালিক মেয়ে অপহরণ, ওকে বাইরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। এই গত সপ্তাহে 4টা লাভ জিহাদের কথা, সব মাইনর, সবটি মেয়ে মাইনর। ঠিক আছে, আজকে বালাচড়াতে একটা মেয়ে, ও 13 বছরের মেয়ের রেপ হয়েছিল, তারপর ওকে বেঙ্গলোর নিয়ে গেছিল, তারপর আনা হলো। আনার পর ওরা কিন্তু পার্টি অফিসে গেছিল বিজেপিকে সাহায্য পাওয়ার জন্য, কেউ সাহায্য করেনি। আমার এখানে এসে আমি ওদেরকে হেল্প করেছি। ঠিক আছে, তারপর ওদের কোর্টে নেওয়া হলো, ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, বেইলে বেরিয়েছে, বেইলে বেরিয়ে আবার মেয়েটাকে নিয়ে গেল। আজকে ডেটে 17 বছরের মেয়ে 1 মাসের বাচ্চা নিয়ে এসছে। পুলিশ যখন এখন রিকভারি করেছে, ছেলেটাকে তো ধরেনি, শুধু বাচ্চা নিয়ে এসছে, 17 বছরের একটা মেয়ে। কোথায় সুরক্ষিত? প্রতিদিন, গতকালকে করিমগঞ্জ রেপ হয়েছে, হ্যাঁ, একটা 4 বছরের শিশু। আমার প্রশ্ন, যদি এত হিন্দু হিতেরও, তাহলে 10 বছরে কেন লাভ জিহাদের উপরে কোনো ধরনের কোনো আইন হলো না?
কেন কোনো আইন করা হলো না লাভজাদের বিরুদ্ধে? কিছুটা প্রোটেক্ট করছে বিজেপি, কিন্তু যদি ডিপলি যদি যান সেরকমভাবে সুরক্ষিত না, যেরকমভাবে আমরা আশা করেছিলাম যে বিজেপি গভর্নমেন্ট আসার পর আমাদের মানে খুব একটা ফাস্ট আমাদের গ্রোথ হবে হিন্দুদের, সেটা কিছুই হয়নি। আজকে ডেটে দেখেন যত কন্ট্রাক্টর আছে সব মুসলিম, শিলচর শহরের উপরে সব মুসলিম কন্ট্রাক্টররা কাজ করছে। সিভিল হসপিটাল বানানো হচ্ছে, করিমগঞ্জ থেকে মুসলিম কন্ট্রাক্টর এনে কাজ দেওয়া হচ্ছে। যত কয়লা সুপারি সিন্ডিকেট, যত সিন্ডিকেট, সব সিন্ডিকেটের তো সারুর সব তো মুসলিম লোকেরাই করছে। ইকোনমিক্যালি ওদেরকে ডেভেলপ করা হচ্ছে, ওদের কাছে 2 নম্বরই পয়সা মারাত্মক। মেয়েদেরকে, হিন্দু মেয়েদেরকে আইফোন বড় বড় গিফট দিয়ে দেয়, গিফট দিয়ে হিন্দু মেয়েদেরকে পটানোর চেষ্টা চলছে। হিন্দু মেয়েরা কি সেটা বুঝতে পারে না যে আমি একটা মুসলিমের সঙ্গে যাব? বললাম না, বিজেপি সেই জায়গাটা কি অ্যাওয়ারনেসের কোনো অভাব রয়েছে? অ্যাওয়ারনেস তো অনেক অভাব। সেই কাজটা করবে কে? সেই কাজটা করবে কে? আপনাদের মতো সংগঠনে যারা যারা রয়েছেন তারাই। তাহলে তো হিন্দুর নামে তো সরকারকে ভোট দেওয়া হলো কেন? সরকার তো সেই ফেসিলিটি তো আমাদেরকে দিতে হবে না। সরকার তো আজকে, আমি তো নিজে হিন্দু সংগঠনের সাথে কাজ করছি অনেক দিন ধরে, গত 10 বছর তো সরকার ছিল। আমি তো বলছি আমাদেরকে একদিন ডেকে জিজ্ঞেস করা হয় যে তোমরা যে কাজ করছো তোমাদের কোনো ফেসিলিটির প্রয়োজন আছে কি না, কীরকম করলে কাজ করলে পর আরও একটু হিন্দুদেরকে আরও একটু সেফ দেওয়া যাবে। একটা মিটিং, একটা সিটিং আমাদের সাথে করানো হয়নি, একটা সিটিং, একটা ধ্যানও দেওয়া হয়নি কখনো। এই পলিসিগুলো কার সাথে মিলে বানাবে? বিজেপি ভোট যখন শেষ হয়ে গেল, ইলেকশন শেষ হওয়ার পর আর কোনো হিন্দুত্ব নিয়ে চিন্তাই করা হয় না, তারপর সব নিজের নিজের ধান্দাই থাকে। যে এবারে আমি জানতে চাই, এই যে লাভ জেহাদ যে বিষয়টা, আপনি এটা নিয়ে অনেক দিন থেকে কাজ করছেন, এটা নেটওয়ার্কটা বরাকবিলিতে যে আছে সেই নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ কোথার থেকে করা হচ্ছে? আপনার দাদা এটা পুরা একটা তো কন্ট্রোল থাকতে হবে একটা জায়গায়। ইন্টারন্যাশনাল এটা রেকর্ড। কেন বলছি? এটার পেছনে কারণ আছে। এইখানে একটা গ্রামের একটা ছেলে একটা হিন্দু মেয়েকে নিয়ে যায়, ও নিয়ে যায় বেঙ্গলোর, এ নিয়ে যায় মুম্বাই, ও নিয়ে যায় হায়দ্রাবাদ, গিয়ে ওখানে গিয়ে থাকার জায়গা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ও চাকরিও পেয়ে যায়, একদম পুরো ওয়েল সেটেল, ওকে মানে আগের থেকে প্রিপেয়ার করা থাকে। এটা একটা পুরো রেকেট একটা কাজ করছে, পুরো রেকেট। আগে এটা পিএফআই করতো, এখন পিএফআই নাম নেই, কিন্তু ওই রকম ধরনের কিছু আছে যারা এখান থেকে পুরোপুরি মদত দিচ্ছে, পুরোপুরি মদত দিচ্ছে। নাহলে আপনি বলেন না, একটা ছেলে গ্রাম থেকে এসে শিলচরের রাস্তাঘাট চিনবে না ভালো করে, ও বেঙ্গলোর, দিল্লি, মুম্বাইয়ের মতো জায়গাতে গিয়ে কী করে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়? এটার পিছনে কি সাইকোলজি আছে? তো একটা রেকেট একটা আছে, আর আমরা তো বিভিন্নভাবে আমরা পাচ্ছি। আরও আছে ব্ল্যাকমেলিং। আজকে ডেটে যত মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে সব মাইনর মেয়ে, 15-16 বছর মেয়েকে টার্গেট করা হচ্ছে। মেয়েটাকে বিভিন্নভাবে চক্রান্ত করে, ওকে ভুলিয়ে ফুসলিয়ে কোনোরকম ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে ওর সাথে ভিডিও বানিয়ে রাখা হওয়ার পর যেই 18 হলো, ওদের উপর চাপ, আমার সাথে তোমার চলে যেতে হবে, না গেলে তোমার সব যত ভিডিও আছে সব আমরা ভাইরাল করে দেবো সোশ্যাল মিডিয়ায়। মেয়ে একটা মেয়ে, ও তো 15-16 বছর মেয়ে, তো ম্যাচুরিটি থাকে না। তারপর তখন কি হয়, তখন যখন ও মেয়ে কাউকে কিছু বলতে পারে না, মা বাবাকে বলতে পারবে না, বন্ধু বান্ধবকে বলতে পারবে, নিজে কোনো ডিসিশনও নেওয়ার ওর ক্ষমতা নেই, তখন বাধ্য হয়ে ওরা যায়। কারণ রিসেন্টলি আমরা ধরেছি যতটা ছেলে, প্রত্যেকটা ছেলের মোবাইলের মধ্যে অসংখ্য ভিডিও, সব মানে একদম এত নোংরা ভিডিও, আর এটা দিয়ে ওরা ব্ল্যাকমেইল করে হিন্দু মেয়েদেরকে নিয়ে যায়। তো এই যে এটার বিরুদ্ধে লড়াইটা করবে কে? আজকে তো আমরা তো কংগ্রেস আমল থেকে সেম সরকার তো দেখুন বিজেপি এমন কিছু করতে পারে না। এই যে লাভ জেহাদের নেটওয়ার্কটা আজ আসামে কাজ করছে, সেটাকে কেন সরকার বা সরকারের পুলিশ প্রশাসন সেটাকে মূল জট থেকে ধরতে পারছে না? সেটা কি মনে হয়? ইচ্ছা শক্তির অভাব। যেরকম লেভেলের এফোর্ট দিয়ে কাজ করার প্রয়োজন, সেই লেভেলে সরকার মুখে বলছে, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম ধরনের কোনো কাজ হচ্ছে না। অ্যাটলিস্ট আমি অন্য জায়গার কথা জানি না, আমাদের এখানে তো এরকম ধরনের সরকার থেকে আমরা কোনো ধরনের কোনো ফেসিলিটি। মুখ্যমন্ত্রী তো প্রায় সময় বলেন যে লাভ জেহাদের উপর 0 টলারেন্স, গুলি করে হত্যা মারা হবে, এই ঘোরা মানে কঠোর তিনি। হাতিকে দাঁত খানে কা কুছ হতে দিখানে কা কুছ হতা है। কেন মুখ্যমন্ত্রী তো বলছেন, সব মুখে বলছেন। তো আমি তো হিন্দু সংগঠনের সঙ্গে আজকে 27 বছর ধরে জড়িত আছি। আমরা তো কংগ্রেস আমলে যে স্টাইলে কাজ করছি এখন বর্তমানেও সেম। কোনো ধরনের আমাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে না হিন্দু সংগঠনগুলোকে। আজকেও যখন আমরা ক্যাম্প করি, আমরা লোকের কাছে চাঁদা তুলে আমাদেরকে ক্যাম্প করতে হয়। এরকম ধরনের কোনো ফেসিলিটি অ্যাওয়ারনেস করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আমাদের কাছে কোনো ফান্ডিং নেই, কিছু নেই। সরকারের প্রয়োজন ছিল সরকারে আসার পর যে এইসব জিনিসের উপরে ধ্যান দেওয়া, যারা এইসব জিনিসে কাজ করছে ওদেরকে আরও
ইয়ে করে দেওয়া, নতুন নতুন পলিসি বানানো এইসব জিনিসের উপর কোনো ধরনের কোনো আজকের ডেট পর্যন্ত 10 বছর গভর্নমেন্ট আসার পর আজকের ডেট পর্যন্ত কোনো ধরনের এরকম কোনো ইয়েই হয়নি, চর্চাই হয়নি, এইসব বিষয় নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তাই হয়নি, কোনো পদক্ষেপ নেওয়াই হয়নি। এটা সত্যি একদম মানে প্র্যাকটিক্যাল এগুলো, কারণ আমি তো একদম সক্রিয়ভাবে কাজ করি না। আপনি আরেকটা কথা বলছেন যে সেন্সাস হলে বরাক উপত্যকায় হিন্দুরা হয়তো সংখ্যালঘু হয়ে যাবে, আপনি বলছেন এটার কারণটা কি কিসের ভিত্তিতে আপনি এই কথাটা আপনার মনে এসেছে? কারণ দেখেন, একটা হচ্ছে প্রথম আজকের ডেটে আমি তো দেখছি যারা হিন্দুদের মধ্যে অনেক লেট বিয়ে ম্যারেজ, ঠিক আছে, লেট ম্যারেজ হওয়ার পরও সন্তান একটা, ম্যাক্সিমাম ঘরে আপনি শহরে গিয়ে দেখেন ম্যাক্সিমাম ঘরে সন্তান একটা বা ম্যাক্সিমাম দুটো, এর বেশি না, দুটো, তিনটা তো কেউ ভাবেও না, না, ঠিক আছে, চিন্তা ভাবনাও করতে পারে না। আর মুসলমান ওদের দেখবে মিনিমাম 2, তার উপরে উঠবে 3, 4, 5, এটা মানে ওদের ইয়ে, কিন্তু মিনিমাম 2। আর হিন্দু ছেলেরা অনেক বিয়ের এখন টেন্ডেন্সি অনেক কমে গেছে। কেন? ওদের কাছে কোনো কাজ নেই, কাম নেই। আজকে যেরকম মুসলিম সম্প্রদায়ের লোকেরা ওরা কিন্তু একদম নিচের স্তরের কাজ করতে পারে, হিন্দুরা সেই নিচের স্তরের কাজে একদম যেতে পারেনি, যে লেবার মানে একদম ইয়ে করা বা ঘর থেকে এরকমভাবে ইয়ে করে উঠানো হয়, তো সেইভাবে ওরা কাজ করতে পারছে না। সরকারও আর্থিকভাবে যে হিন্দুদেরকে সবল করবে এরকম ধরনের কিছু না। মুসলিমরা যেভাবে 2 নম্বরই কাজে যায় রিস্ক নিয়ে, হিন্দুরা সেভাবে 2 নম্বরই কাজে যায় না। সেই জন্য ওদের আর্থিক অবস্থা ভালো হচ্ছে। আর্থিক অবস্থা যখন ভালো হচ্ছে, ওরা একটা জায়গায় 2-3টে বিয়ে করছে, করে ওরা ওদের গ্রোথ, আমি তো বললাম না, এগুলো অনেক কারণ আছে, এগুলো কারণ দিয়ে ওরা, আমি যেটা দেখতে পাচ্ছি যে ওদের এবার অনেক ইয়ে হবে, মানে আপনার মেজরিটি হয়ে যাবে। আমি বললাম তো, আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন। আরেকটা বিষয়, আমরা যে খবরটা রয়েছে, আপনি যে বর্তমানে যে আপনার যে কার্যকলাপ, সরাসরি শাসক দলের বিরুদ্ধে নেমে আপনি কাজ করছেন, এই যে আপনি রাস্তাঘাটের আন্দোলন করছেন, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আপনার বক্তব্য উঠে আসছে বিভিন্ন ধরনের, তা নিয়ে আরএসএস আপনার উপর কিছুটা অসন্তুষ্ট, সেটা কি সত্যি? বা আরএসএস অসন্তুষ্ট হলে তো আপনি যে ধারায় চলতে চাইছেন সেটাতে তো আপনার চলার ক্ষেত্রেও অসুবিধা হবে যদি আরএসএস আপনার উপর অসন্তুষ্ট। আমি দাদা সত্যর সাথে কাজ করব, কিন্তু এখন পর্যন্ত আরএসএসের কোনো অধিকারীরা কোনো ধরনের আমাকে যে ডেকে যে মিঠুন তুমি কেন এরকম করছো বা কি, আমাকে আজকে পর্যন্ত কেউ কিছু বলেনি। ইলেকশনের সময় ওনারা আমাকে নির্দেশ দিয়েছিলেন, আপনি জানেন আমি নমিনেশন সাবমিট করেছিলাম, তারপর আরএসএস আমাকে নির্দেশ দিয়েছে যে তোমার উইথড্র করতে হবে, আমি উইথড্র করে নিয়েছি, ঠিক আছে। সংঘ যখন আমাকে যে নির্দেশ দিবে আমি সেই নির্দেশে আমি কাজ করব, কিন্তু এখন সংঘের বিরুদ্ধে আপনি কখনো না? আমি সংঘের বিরুদ্ধে কেন যাব? সংঘের বিরুদ্ধে তো কখনো যাব না। সংঘ কখনো তো দেশবিরোধী কাজে মানে ইয়ে করবে না, আর আমি তো দেশবিরোধী কোনো কাজ করছি না। যদি বলি যে রাস্তাঘাট কেন হবে না, সেটা দেশের পক্ষে না দেশের বিরুদ্ধে বলুন? পক্ষে। হ্যাঁ, তাহলে সংঘ কখনো বলবে আমাকে যে না বাংলা রাস্তাঘাট নিয়ে তুমি আলাপ আলোচনা করো না? আজকে স্বাস্থ্য পরিষেবা যদি ভালো হয় না, সেটা কি মনে হচ্ছে বিজেপির কোনো অপপ্রচার যে মিঠুন নাথকে আরএসএস? বিজেপি তো অনেক কথা বলে, ওরা তো প্রোপাগান্ডাই বানাতে পারে, এর থেকে বেশি কিছু আর করতে পারে না। আরএসএস এর যদি বলার হতো আমাকে, আমার সাথে তো প্রান্ত প্রচারকের প্রায়ই কথাবার্তা হয়, রেগুলার কথাবার্তা হয়, দেখা না হলে ফোনে তো কথাবার্তা হই। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। উনি তো যদি এরকম ধরনের কিছু হতো উনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলতেন যে মিঠুন তুমি এরকম করো না। আমাকে তো উনি বলেননি কিছু এরকম ধরনের, তো আমি কেন না পূর্ণচন্দ্র মণ্ডল না কেউ আমাকে কিছু বলছে এইসব ব্যাপার নিয়ে? এই যে আমি যে বলছি যে, কারণ ওনারাও দেখছেন যে যা চলছে তা ঠিক চলছে না, আমার মনে হচ্ছে তারাও অনুধাবন করতে পারছেন যা চলছে যা ঠিক চলছে না। আমি যে কথাগুলো বলি, বলার পর আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট আমার ফেভারে। হ্যাঁ, তাহলে পাবলিক সেন্টিমেন্টটা কোন দিকে আছে? কি ওটা কি সংঘ কি আজ করতে পারে না? সংঘ সব আজ করতে পারে। সংঘ উপর থেকে যতটুকু দেখা যায় না, তার শিকড়টা কিন্তু তার থেকে বেশি ডিপ। সংঘ সব জানে, সব ইয়ে করে, কিন্তু ভরা কলসি তো এত সহজে নড়ে না। তো সংঘ সব ইয়ে করতে পারে যখন সময়। সংঘ যদি আমাকে কোনো নির্দেশ দেয় আমি তখন সংঘের কথা মানবো আমি। আচ্ছা, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, সর্বশেষ একটা বিষয় জানতে চাই। আপনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিলেন এবং আজকের দিনে একজন হিন্দুত্ববাদী নেতা এবং বিজেপি আরএসএসের আদর্শ নিয়ে চলছে। আজকের দিনে, এই মুহূর্তে বা আজকের দিনে বরাকের অবস্থানটা আপনি কি দেখছেন? বরাকের উন্নয়ন বা বরাক কোন পথে আসছে? উন্নয়ন তো দেখেন, উন্নয়নের যদি কথা বলেন, আমার মনে হয় যেটা প্রথম 5 বছর কিন্তু
মোটামুটি একটা ভালো কাজ হয়েছে, মানে সর্বানন্দ সোনোয়ালের টাইমে ভালো হয়েছে, কিন্তু লাস্ট 5 ইয়ার্স খুব একটা বেশি ভালো কাজ হয়নি। তার মানে আপনার কথায় যে সর্বানন্দ সোনোয়ালের সময় কিছু ভালো কাজ হয়েছে, হিমন্তর সময় তেমন কাজ হয়নি। যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু আমি উপলব্ধি করছি, ততটুকু হয়নি। কিন্তু বলা হচ্ছে তো যে হিমন্ত বিশ্ব শর্মার আমলে বরাক উপত্যকার যতটুকু উন্নয়ন হয়েছে আমি তো জানি না, আমি তো যেগুলো প্রজেক্ট দেখছি, হ্যাঁ প্রজেক্ট এসছে কিছু, হিমন্ত বিশ্ব শর্মা এসছে, কিন্তু কাছাড় জেলাতে তো আমি এতটা খুঁজে পাচ্ছি না। বরাক যদি বলেন, বরাকে আপনার এই রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হয়েছে, ঠিক আছে, হিমন্ত বিশ্ব শর্মার সময় হয়েছে। মিনি সেক্রেটারি তো সর্বানন্দ সোনোয়ালের সময় মনে হয় আসা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি সর্বানন্দ সোনোয়ালের সময় আসা। যে রংপুর যে যে রাস্তা, যে এয়ারপোর্টের যে রাস্তাটা ছিল খুব খারাপ অবস্থা, সেটা সর্বানন্দ সোনোয়ালের কথা সময় করা। মানে আপনার তুলনায় দেখছেন যে কম্পারিজন যদি করি তাহলে সর্বার আমলের সময় বেটার, সর্বানন্দের আমলে কিছু ভালো হয়েছে। হ্যাঁ, বরাক কাজ কোন পথে আছে? বরাক যোগাযোগ ব্যবস্থাটা অনেক খারাপ, যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। মানে রেলওয়ে যদি আজকে থাকতো না, যদি মোদিজি রেলওয়েটা যদি করে দিতেন না, তাহলে আজকে ডেটে গুয়াহাটি যাওয়া আসা আমাদের পক্ষে মানে মারাত্মক কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে যেত। আজকে মহাসড়ক এতদিন ধরে হচ্ছে না কেন? তখন তো দোষ দিয়েছিল যে কংগ্রেস এই করছে, সে কংগ্রেস সেই করছে, এর জন্য হচ্ছে না। বিভিন্ন সময় আমরা তারিখও পেয়েছিলাম, আর তারিখ পে তারিখ তো আসবেই, তারিখ পে তারিখ তো চলতেই থাকবে, কিন্তু জাজমেন্ট কবে আসবে এটা বলা যাচ্ছে না। প্রত্যেকবার দেখবেন কেউ হলো, মানে কিছু একটা দায়িত্ব পেলো, দায়িত্ব পাওয়ার পর বরযাত্রী যেরকম যায় এরকম ভাবে গিয়ে মহাসড়কের উপরে যে কি নেয় হিসেব দেখছি, তারপর আবার দেখবেন কেউ নতুন নতুন দায়িত্ব পাবে, একজন এমপি হয়ে গেলেন তো চলে যাবেন মহাসড়কে গিয়ে একদম বরযাত্রীর মতো একদম গাড়ি সারি নিয়ে যাবেন, এখানে গিয়ে দেখে ওকে যেমন উনি কালকেই মনে হয় মহাসড়ক খুলিয়ে দেবেন, তারপর আর শেষ। আরেকজন কেউ মন্ত্রী হলেন তো উনি চলে গেলেন, কাজের কিছু। মানে আপনার কথায় যেটা বিষয় উঠে এসেছে যে বরাকের উন্নয়ন তেমন কিছু হয়নি। আর দ্বিতীয়ত যে আমরা জানতে চেয়েছিলাম যে হিন্দু খাতরে মে না সুরক্ষিত, আপনি বলছেন যে আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে, তবে এখনো পুরো সুরক্ষিত হয়নি। এবং লাভ জিহাদের ব্যাপারে কোনো ধরনের লাভ জিহাদ তো বেড়েছে, ডেটা বলছে, আমি বলছি না। আপনি সদর থানায় গিয়ে ডেটা আপনারাই নিয়ে নিন, বা পুরো বরাকবিলি আপনারা ডেটা নিয়ে নিন, আপনারা দেখবেন লাভ জিহাদের ঘটনা বেড়েছে এখন রিসেন্টলি, অনেক বেশি বেড়েছে। তো এটা তো আমি বলবো না, এটা ডেটা বলবে, বুঝছেন। যাই হোক, আজ আমরা কথা বললাম একজন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের সঙ্গে। তিনি একদম চাচা ছোলা ভাষায় তিনি বর্তমান সরকারের কাজকর্মের সমালোচনা করেছেন, এবং বাস্তবে আমরা যে দেখেছি যে আজকে যদি শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল যেতে হয়, তাহলে শ্বাস যেন বুকে আটকে থাকে, সেটার এখনও কোনো সংস্কার হয়নি। প্লাস তিনি জানালেন যে লাভ জিহাদের সংখ্যা বেড়েছে, এবং তিনি আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন যে সেন্সাস হলে বরাকে হয়তোবা হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেতে পারে। যাই হোক, ওনার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম, শুনলাম, এবং তিনি শাসক দলের নেতাদেরও সমালোচনা করেছেন, যদিও তিনি এখনও আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই আদর্শে মেনেই কিন্তু তার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিকভাবে নয়, আরএসএসের আদর্শেই তিনি চলছেন, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। যাই হোক, আপনি যে এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আগামীতেও আবার আপনাকে আমন্ত্রণ জানাবো। অশেষ ধন্যবাদ দাদা, আমাকে আজকে আমন্ত্রণ করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তাহলে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।